নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদেরকে যেটা বায়ুমণ্ডল থেকে পড়াবো সেটা হলো যে সীমান্ত। হ্যাঁ, তারপরে সীমান্ত দেখবে, উষ্ণ সীমান্ত আছে, শীতল সীমান্ত। বিষয়গুলো কঠিন না, একদম সহজ বিষয়। যদি খালি একটু বুঝতে পারো তাহলে তোমরা খুব সহজে লিখতে পারবে। আমি প্রথমে বলে নিই তোমাদেরকে যে সীমান্ত কি। হ্যাঁ, সীমান্ত কি? সীমান্ত হলো কি বলতো, উষ্ণ বায়ুপুঞ্জ আর শীতল বায়ুপুঞ্জ যেখানে এসে মিলিত হয়। উষ্ণ বায়ুপুঞ্জ এবং শীতল বায়ুপুঞ্জ, মোট কথা দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জ। উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জ যেখানে মিলিত হয়, তাদের মিলিত স্থানে অর্থাৎ তাদের সীমারেখা বরাবর যে যে তাদের যে মিলিত স্থান, সেটাই হলো সীমান্ত। তাহলে আমরা কি বলবো যে দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ অর্থাৎ উষ্ণ বায়ুপুঞ্জ এবং শীতল বায়ুপুঞ্জ যে স্থানে মিলিত হয়, সেখানে যে ঢালের সৃষ্টি হয়, সেই ঢালটাকেই বলা হয় বা সেই রেখাটাকেই বলা হয় কি? সীমান্ত। এটা আচ্ছা, এবার সীমান্তের মধ্যে কি আছে? উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত। কোনটা উষ্ণ সীমান্ত, কোনটা শীতল সীমান্ত? এবার দেখো উষ্ণ সীমান্ত কি বলবে। তাহলে উষ্ণ সীমান্ত হলো, দেখো যে উষ্ণ বায়ুপুঞ্জ যখন অধিক শক্তিশালী হয়, কার থেকে? শীতল বায়ুপুঞ্জের থেকে। যে উষ্ণ বায়ুপুঞ্জ যখন অধিক শক্তিশালী হয়, তখন উষ্ণ বায়ুপুঞ্জ এসে, এরকম উষ্ণ বায়ু, মনে করো এটা উষ্ণ বায়ুপুঞ্জ, এটা শীতল বায়ুপুঞ্জ। এবার উষ্ণ বায়ুপুঞ্জ অধিক শক্তিশালী, তাহলে উষ্ণ বায়ুপুঞ্জ যখন অধিক শক্তিশালী হয়, তখন উষ্ণ বায়ুপুঞ্জ এসে করে কি? শীতল বায়ুপুঞ্জের ঢাল বেয়ে সোজা উপরে উঠে যায়, তখন যে সীমান্তের সৃষ্টি হয় এই দুটোর স্থানে, সেটা হলো উষ্ণ সীমান্ত। তাহলে কি বলবে যে উষ্ণ বায়ুপুঞ্জ যখন শীতল বায়ুপুঞ্জের তুলনায় অধিক শক্তিশালী হয়, তখন উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের গা বেয়ে সোজা উপরে উঠে যায়, এবং সেই সময়ে যে সীমান্তের সৃষ্টি হয় তাকে বলা হয় উষ্ণ সীমান্ত। ঠিক আছে? মানে এইখানটায় আমি এরকম করতে পারি, এইটা হলো উষ্ণ, এবার এটা মনে করো শীতল, এটা উষ্ণ, আর এটা মনে করো শীতল। এবার উষ্ণ, এটা শীতল, উষ্ণ বায়ুগুলোকে শীতল বায়ুদের গা বেয়ে সোজা উপরে উঠে যাবে। তাহলে এইটা হলো উষ্ণ, এটা হলো কি? যে উষ্ণ সীমান্ত। এবার শীতল সীমান্ত কোনটা? শীতল সীমান্ত হলো শীতল বায়ুপুঞ্জ যখন উষ্ণ বায়ুপুঞ্জের তুলনায় অধিক শক্তিশালী হবে। কে? শীতল বায়ুপুঞ্জ। শীতল বায়ুপুঞ্জ যখন উষ্ণ বায়ুপুঞ্জের তুলনায় অধিক শক্তিশালী হবে, তখন তখন শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জকে ঠেলে উপরে তুলে দিবে। আর এটা কিন্তু গা বেয়ে গেছে, এবার ঠেলে উপরে তুলে দিবে কাকে? উষ্ণ বায়ুপুঞ্জকে। তাহলে শীতল বায়ুপুঞ্জ যখন উষ্ণ বায়ুপুঞ্জের তুলনায় অধিক শক্তিশালী হবে, তখন শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জকে ঠেলে উপরে তুলে দিবে, এবং এই সময়ে যে সীমান্তের সৃষ্টি হবে তাকে বলা হয় শীতল সীমান্ত। তাহলে শীতল সীমান্তের সময় খালি এখানে মনে রাখতে হবে, উষ্ণ সীমান্তের সময় উষ্ণ বায়ুপুঞ্জ অধিক শক্তিশালী, আর শীতল সীমান্তের সময় শীতল বায়ুপুঞ্জ অধিক শক্তিশালী। এই কথাটা, এইটা শুধু মনে রাখতে লাগবে। আর এখানে তারপর দেখা যাচ্ছে অন্তর্ধিতি সীমান্ত বা অক্লুডেড সীমান্ত কি, এটাও খুব আসে যে অন্তর্ধিতি সীমান্ত কোনটা। দেখো এটা হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে, একদম পুরোপুরি অক্লুডেড সীমান্ত দেখা যায় একমাত্র নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে। যে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে যে অক্লুশন পর্যায়ে আছে, নাতিশীতোষ্ণ সীমান্তের অক্লুশন পর্যায়ে, হ্যাঁ অক্লুশন পর্যায়ে শীতল বায়ুপুঞ্জ আর উষ্ণ বায়ুপুঞ্জ যখন, শীতল বায়ুপুঞ্জ আর উষ্ণ বায়ুপুঞ্জ যখন এই একসঙ্গে যখন মিলিত হয়, তখন সেখানে যে সীমান্তের সৃষ্টি হয়, সেই সীমান্তকে বলা হয় কি? এই অন্তর্ধিতি সীমান্ত বা অক্লুডেড সীমান্ত। তাহলে অন্তর্ধিতি সীমান্ত বা অক্লুডেড সীমান্ত কি? যে যখন এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সময়, কখন? নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সময় অক্লুশন পর্যায়ে উষ্ণ সীমান্ত এবং উষ্ণ বায়ুপুঞ্জ এবং শীতল বায়ুপুঞ্জ পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে সীমান্তের সৃষ্টি করে, তাকেই বলা হয় কি? এই অন্তর্ধিতি সীমান্ত বা অক্লুডেড সীমান্ত। এটা মনে রাখবে। আচ্ছা, এইবার দেখো এখানটায় আছে কি? যে ক্রান্তীয় ঘূর্ণপাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত এরপরে আছে। তাহলে এখানটায় অন্তর্ধিতি সীমান্তটা বুঝে গেলে, এটা কখন দেখা যায়? নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে। কখন? নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে অক্লুশন পর্যায়ে যখন উষ্ণ বায়ু এবং শীতল বায়ু একসঙ্গে মিলিত হয়, তখন যে সীমান্তের সৃষ্টি হয় তাকে বলা হয় অন্তর্ধিতি সীমান্ত বা অক্লুডেড সীমান্ত। অ্যাকচুয়ালি এটা ওই যে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সময় দেখবে, যখন বিশেষ করে শেষের দিকে, মানে সেই শেষের পর্যায়ের আগে, একটু আগে,
যে যখন উষ্ণ বায়ুপুঞ্জ চলে আসে, এসে যখন শীতল বায়ুপুঞ্জের মধ্যে ঢুকে পড়ে, তখন শীতল বায়ুপুঞ্জ করে কি উষ্ণ বায়ুপুঞ্জকে একদম ঘিরে ফেলে, এবং আস্তে আস্তে তখন সেই সময় শীতল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত আস্তে আস্তে তখন সেখানটায় দুর্বল হয়ে যায় এবং কমজোর হয়ে যায়। ওই পর্যায়টার সময় তোমরা অক্লোডেড সীমান্তটা তোমরা পাবে। বিশেষ করে আমি এরপরে আরেকটা ক্লাসে আমি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা ভালো করে বোঝাবো, তখন দেখবে এটা ডিটেলস আমি বলে দেবো। আজকে শুধু সংজ্ঞাটা বলে দিলাম, এরপরে আমি পুরো ডিটেলসটা আমি পরে আরেকটা অন্য ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, এখানে দেখো আরেকটা, এবার যেটা একটা ভালো প্রশ্ন, যে ক্রান্তীয় ঘূর্ণপাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত কি দুইটা, মানে একটা ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণপাত সংঘটিত হয়, ওটা ক্রান্তীয় ঘূর্ণপাত, আর একটা নাতিশীতোষ্ণ অঞ্চলে সংঘটিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। আমি দুইটার মধ্যে তোমাদের একটু পার্থক্য সুন্দর করে বুঝিয়ে আমি বলে দিচ্ছি। পার্থক্য যখন তোমরা লিখবে একদম এখানটায় সুন্দর করে করবে কি, একদম দুটো পার্ট করবে এবং এখানটা বিষয় রাখবে। বিষয় ছাড়া কিন্তু পার্থক্য লেখা যাবে না, পার্থক্য কিন্তু বিষয় লিখতেই হবে, বিষয় মাস্ট। এবার মনে করো আমি এখানটা বিষয় লিখলাম, এই জায়গায় বিষয়, আমি মিডিলে কিভাবে বিষয় লিখে দিলাম। এইখানে যদি বিষয়, আমি এখানে ধরলাম এবার ক্রান্তীয়, আমি জাস্ট খালি লিখে দিচ্ছি, তোমরা বুঝে নিও এটা ক্রান্তীয়। আর এখানে মনে করো আমি নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত, এটা ক্রান্তীয় ঘূর্ণপাত আর নাতিশীতোষ্ণ। আচ্ছা দেখো এখানে পার্থক্য, ক্রান্তীয় ঘূর্ণপাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য। হ্যাঁ, যে দুইটা বিষয় দেখি, যে ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণপাতটা সংঘটিত হয় ক্রান্তীয় ঘূর্ণপাত, আর যেটা নাতিশীতোষ্ণ অঞ্চলে সংঘটিত সে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। এবার পার্থক্য যদি আসে, আমরা পার্থক্য এরকম দুটো পাঠ করে লিখবো, পাঠ করে ভাগ করে এখানে মাঝখানে বিষয় থাকবে। এবার বিষয়ের প্রথমে আমি লিখলাম যে অবস্থান, যে ক্রান্তীয় ঘূর্ণপাত কোথায়। মনে করো আমি আমার এই বোর্ডটাকে যদি আমি পৃথিবী ধরি, পৃথিবী এটা মনে করো 0 ডিগ্রি মাঝ বরাবর, এটা মিডিল বরাবর মনে করো এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি উপরে মনে করো এটা 0 ডিগ্রি, তো তাহলে উপরে মনে করো 5 ডিগ্রি থেকে একদম এখানে 20 ডিগ্রি, মনে করো 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, আর নিচেও 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, মানে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বা 15 ডিগ্রি, এই অক্ষাংশের মধ্যে অবস্থান করে চলবে ক্রান্তীয় ঘূর্ণপাত। যে ক্রান্তীয় ঘূর্ণপাত উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বা 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করেছে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের অবস্থান, যে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করেছে। তাহলে দুটো মনে রাখবে, একটা অবস্থান, একটা 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে, আর একটা হলো 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করেছে এটা। আচ্ছা, এবার উৎসস্থল 2 নম্বরে মনে করো আমি অবস্থান এখানে লিখবো। এবার 2 নম্বরে 1 নম্বর অবস্থান, 2 নম্বর উৎসস্থল। উৎস মানে কোথায়, ক্রান্তীয় ঘূর্ণপাতটা কোথায় সৃষ্টি হয়, উৎসস্থল। দেখো ক্রান্তীয় ঘূর্ণপাত সবসময় সৃষ্টি হয় এই জলভাগে বা সমুদ্রে, মানে মহাসাগরে সৃষ্টি হয়। তাহলে ক্রান্তীয় ঘূর্ণপাত কোথায় সৃষ্টি হয়, মহাসাগরে বা জলভাগে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত এটা মহাদেশ এবং মহাসাগর উভয় জায়গাতে এটা উৎপত্তি, 2 জায়গাতেই সৃষ্টি হয়। তাহলে এটা আমরা 2 নম্বর পার্থক্য গেল। আচ্ছা 3 নম্বর পার্থক্য আমি কি বলবো, 3 নম্বর পার্থক্য হলো ঋতু। ঋতু কোন সময়, ক্রান্তীয় ঘূর্ণপাত কোন সময়, দেখো ক্রান্তীয় ঘূর্ণপাত সবসময় হয় গ্রীষ্মকালে, ক্রান্তীয় ঘূর্ণপাত গ্রীষ্মকালে হয়। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত সবসময় শীতকালে, এটা শীতকালে হয়। তাহলে দেখো 1 নম্বরে কি হলো, অবস্থান 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, আর 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি। তারপরে আমি কি দিব, তারপরে উৎস। উৎস কি, এই ক্রান্তীয় ঘূর্ণপাত হলো মহাসাগর বা জলভাগে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত হলো কি মহাদেশ এবং মহাসাগর, দুই জায়গাতে এটা সৃষ্টি হয়। ঋতু, ক্রান্তীয় ঘূর্ণপাত গ্রীষ্মকালে আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত শীতকালে সংঘটিত হয়। আচ্ছা এইবার আমি কি বলবো, এরপরে আরেকটা মনে করে লিখবো যে বায়ুর চাপ, বায়ুর চাপের ঢাল। বায়ুর চাপ দেখো ক্রান্তীয় ঘূর্ণপাতে কি হয়, ক্রান্তীয় ঘূর্ণপাতের যে বায়ুর চাপের ঢাল যেগুলো আছে, বায়ু মানে সমপ্রেশ রেখা যেগুলোকে বলি আমরা সমপ্রেশ রেখা, এই যে সমপ্রেশ রেখাগুলো যে আছে সব এই সমপ্রেশ রেখাগুলো সবগুলো কাছাকাছি অবস্থান করে ক্রান্তীয় ঘূর্ণপাতে। তাহলে ক্রান্তীয় ঘূর্ণপাতের সময় সমপ্রেশ রেখাগুলো সব কাছাকাছি অবস্থান করে, যত কাছাকাছি অবস্থান করবে তত বায়ুর চাপের ঢাল বেশি হবে, বায়ুর চাপের ঢাল বেশি হবে। তাহলে ক্রান্তীয় ঘূর্ণপাতে বায়ু সমপ্রেশ রেখাগুলো যেহেতু কাছাকাছি অবস্থান করে তাই বায়ুর চাপের ঢাল এখানে বেশি। আর এখানটায় সমচাপ রেখা যেটা নাতিশীতোষ্ণ অঞ্চলে সমপ্রেশ রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে, তাই এখানে বায়ুর চাপের ঢাল কি কম। তাহলে এখানে বায়ুর চাপের ঢাল কম আর এখানে বায়ুর চাপের ঢাল বেশি। এখানে এই ক্রান্তীয় ঘূর্ণপাতের সময় সমপ্রেশ রেখাগুলো সব কাছাকাছি অবস্থান করে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সমপ্রেশ রেখাগুলো পরস্পর দূরে অবস্থান করে। আচ্ছা এরপরে কি হইব,
যে বায়ু প্রবাহের গতির দিক দিক মানে বায়ু প্রবাহ এখানে করে। দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদের সব থেকে প্রভাব বেশি ফেলে আয়ন বায়ু, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের প্রভাব ফেলে হলো এই পশ্চিমা বায়ু। আমরা এখানে জানি যে 0 ডিগ্রি থেকে নিরক্ষীয় রেখার আশেপাশে ডিরেকশন, নিরক্ষীয় রেখার যেহেতু 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, তাহলে নিরক্ষীয় অঞ্চল, তো নিরক্ষীয় অঞ্চলে কি আয়ন বায়ু বেশি প্রভাব ফেলে। আর উপরে এখানটায় নাতিশীতোষ্ণ জলবায়ু এখানটায় যেহেতু, তাহলে এখানটাকে পশ্চিমা বায়ু প্রভাব ফেলে। এখানটায় আয়ন বায়ুর জন্য ক্রান্তীয় ঘূর্ণপাত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, আর এটা পশ্চিমা বায়ুর জন্য এটা কি হয়, এটা পশ্চিম থেকে পূর্ব দিকে এর প্রবাহিত হয়। আচ্ছা, এইবার এটা প্রবাহের দিক। আচ্ছা, এইবার বৃষ্টিপাত, আরেকটা পয়েন্ট আমি দিব, মনে করো বৃষ্টিপাত। বৃষ্টিপাতে কি লিখবে? বৃষ্টিপাত, দেখো ক্রান্তীয় ঘূর্ণপাতে বৃষ্টিপাত বেশি সংঘটিত হয়, মানে প্রচুর বৃষ্টিপাত হয়, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে কি বৃষ্টিপাত কম হয়। সাহিত্য যেটা বললাম, সাহিত্যটা একটু শুনে নাও। সাহিত্য, ক্রান্তীয় ঘূর্ণপাতের স্থায়িত্ব খুব কম, বেশিক্ষণ স্থায়ী হয় না ক্রান্তীয় ঘূর্ণপাতে, কিন্তু এর যে বিধ্বংসী প্রভাব খুব বেশি ক্রান্তীয় ঘূর্ণপাতের। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত কি দীর্ঘস্থায়ী হয়, কিন্তু এর যে বিধ্বংসী প্রভাব সেটা হলো কম। ক্রান্তীয় ঘূর্ণপাতের তোমরা জানো যেরকম টর্নেডো সব থেকে ভীষণ একদম যে ঘন্টায় গতিবেগ 500 কিমি, এর প্রভাব, এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। তো এইভাবে করে ক্রান্তীয় ঘূর্ণপাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে কিন্তু আমরা পার্থক্যগুলো করতে পারি খুব সুন্দরভাবে। এবং তোমরা একটা পয়েন্ট খেলে মনে রাখতে পারো যে অবস্থান, কোথায় অবস্থান করেছে, তারপরে উৎস, কার কোথায় উৎপত্তি হয় সেটা, তারপর যদি মনে রাখো যে ঋতু, কোন ঋতুতে কোনটা প্রবাহিত হয়, তারপর যদি মনে করো বায়ুচাপের ঢাল কোনটাতে বেশি কোনটাতে কম, বায়ু প্রবাহের গতি কোন দিকে কোন বায়ু প্রবাহিত হয়, তারপরে বৃষ্টিপাত কোনটাতে বৃষ্টিপাত বেশি কোনটাতে কম, তারপরে স্থায়িত্ব। এই কয়েকটা পার্থক্য মনে রাখলে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এটা লিখে দিতে পারবে।